এই কথা বলার সঙ্গে সঙ্গে ওইখানে সেই রাক্ষসটা চলে আসে। রাক্ষসটাকে দেখে রামু একটুও ভয় পায় না। আমি আরও একজন মানুষ পেয়ে গেলাম। পূর্ণিমার রাতে আমি তোদেরকে খেয়ে আরও শক্তিশালী হয়ে যাব। তোর স্বপ্ন আজ থেকেই ভেঙে যাবে। তুই আজকেই একটা মরা লাশ হয়ে যাবি। আরে, তোর তো দেখছি অনেক সাহস। তোকে এক্ষুনি আমি এই গর্তের ভিতরে বন্দি করে রাখব। এই কথা বলে রাক্ষস তার জাদু শক্তি রামুর ওপর প্রবেশ করে। একটা সুন্দর পাহাড়ি গ্রামের পাশে ছিল ঘন সবুজ বন। সেই বনে দুই কাঠুরে বাস করত। একজনের নাম রামু আর অন্যজনের নাম কানু। রামু ছিল খুবই সৎ, পরিশ্রমী আর শান্ত স্বভাবের মানুষ, আর কানু ছিল অলস, লোভী আর সব সময় অন্যকে ঠকানোর চিন্তায় ব্যস্ত। কি গো, তুমি যে এইভাবে বসে আছো, কাঠ কাটতে যাওনি কেন? কানুকে দেখো, সে কাঠ কাটতে গেলে কত করে কাঠ বাড়ি নিয়ে আসে, আর তুমি যা কাঠ কেটে নিয়ে আসো তা দিয়ে তো একবেলার রান্নাও হয় না। তা আমি কি করব বলো? আমি তো অনেক চেষ্টাই করি তার চাইতে বেশি কাঠ কাটার জন্য। যেদিকে কাঠ বেশি থাকে আমি তো সেদিকেই যাই, আর ওই বলদকে অন্যদিকে পাঠিয়ে দেই। তারপরেও সে আমার চাইতে বেশি কাঠ পায়, তাতে আমি কি করব? আচ্ছা শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি যদি সেই বুদ্ধিমতো কাজটা করো তাহলে তোমার আর এত কষ্ট করতে হবে না। তা কি বুদ্ধি এসেছে মাথায়, বলতো দেখি। তারপর কাঠুরের শয়তান বউটা তাকে বুদ্ধি দেয়, আর লোভী কাঠুরে তার বউয়ের কথা মতো কাজ করার সিদ্ধান্ত নেয়। কি গো, কি হয়েছে? এইভাবে মন মেরে বসে আছো কেন? তোমার জন্য ভাত বেড়ে রেখেছি, ভাত কয়টা খেয়ে নাও। না গিন্নি, আমার এখন খিদে নেই। তাছাড়া আমি এখন ভাত খাবো না। আগে জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসি, তারপরে এসে খাবো। কাঠ কাটতে তো অনেক দেরি হয়ে যাবে। তা নিয়ে তুমি চিন্তা করো না, অল্প কিছু কাঠ কেটে বিক্রি করব, যাতে তোমার ওষুধের পয়সাটা হয়ে যায়। যাও তাহলে, আর হ্যাঁ, যাওয়ার পথে সাবধানে যেও, ওই জঙ্গলটা কিন্তু খুব একটা ভালো না। তোমার ওই সব নিয়ে চিন্তা করতে হবে না। আমি তো আর একা যাচ্ছে না, আমার সঙ্গে কানু যাবে। আর কানু মানুষটা খুবই ভালো, সে আমার সঙ্গে থাকলে আমার কোনো ভয় নেই। তারপর তারা দুই কাঠুরে কাঠের উদ্দেশ্যে রওনা দেয় ঘন জঙ্গলের মধ্যে। শোন কানু, কালকে তো আমি অনেক কাঠ কেটে নিয়ে গেছি বাড়িতে। আজ আমি অল্প করেই কাঠ নিয়ে যাব। তোর যদি বেশি করে কাঠ কাটতে হয় তুই কেটে নিস, আমি তোর সঙ্গে থাকব। ঠিক আছে, তাহলে তুই ওই দিকে যা আর আমি এদিকে যাচ্ছি। আরে বাহ, এইখানে কতগুলো কাঠ! আজকে তো আমি এই সব কাঠ কেটে নিয়ে যাব। এতগুলো কাঠ কেটে বিক্রি করলে তো অনেক টাকা হবে। যাক গিয়ে ভালোই হয়েছে, বলদটাকে ওই দিকে পাঠিয়ে দিয়েছি, তা না হলে তো আজকে আমি এতগুলো কাঠ পেতামই না। আরে না, অনেকক্ষণ ধরে তো ঘুরতেছি, এখনো পর্যন্ত একটা কাঠও খুঁজে পেলাম না। আজ তাহলে বাজারে গিয়ে কি বিক্রি করব? আর গিন্নির জন্য আমি বাড়িতে ওষুধ নিয়ে যাব কিভাবে? যাই দেখি আর একটু সামনের দিকে কিছু পাই কিনা। না, অনেকটা কাঠ কেটেছে, আর হচ্ছে না। খুবই পানি পিয়াসা পেয়েছে। একটু ঘুরে দেখি তো কোথাও পানি পাই কিনা। কোথাও তুই একটু পানি পেলাম না। ও, ওইখানে একটা গর্তর মতন কি যেন দেখা যাচ্ছে, গিয়ে দেখি তো গর্তের ভিতরে পানি পাই কিনা। তারপর লোভী কাঠুরে আস্তে আস্তে সেই গর্তের দিকে যায়, আর গর্তের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসে। কানু ভয়ে থর থর করে কাঁপতে শুরু করে, আর তখন
গর্তের ভেতর থেকে একটা রাক্ষস বেরিয়ে আসে। তুমি কোনো ভয় পেও না বালক, তুমি এই গর্তের কাছে এসেছো মানে তোমার জীবন নতুন করে শুরু হতে চলেছে। মানে তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতেছি না। হ্যাঁ, আমি ঠিকই বলেছি। এই গর্তটা কোনো সাধারণ গর্ত নয়। এই গর্তের ভিতরে একটা সোনার দেশ আছে, আর সেখানে একটা অনেক শক্তিশালী রাক্ষস আছে। তুমি যদি ওই রাক্ষসটাকে মারতে পারো, তাহলে তুমি ওইখান থেকে তোমার মনের ইচ্ছে মতো সোনা আনতে পারবে। তুমি কি ওইখানে যাওয়ার জন্য প্রস্তুত? ভেবেচিন্তে বলো। মনে হয় আমার জীবন আজ থেকে সত্যিই বদলে যাবে, আর আমি ওই রাক্ষসটাকে মেরে ওইখান থেকে সব সোনা নিয়ে আসব। তারপর আমি হয়ে যাব এই দেশের সবথেকে বড় লোক। হ্যাঁ, আমি সোনার দেশে যাওয়ার জন্য প্রস্তুত। এই কথা বলার সঙ্গে সঙ্গে সে গর্তের ভিতরে চলে যায়। না, ভেবেছিলাম সামান্য কিছু কাঠ কাটবো যাতে গিন্নির ওষুধের পয়সাটা হয়ে যায়। তা কাটতে কাটতে অনেকগুলোই তো কেটে ফেলেছি। কানুকে নিয়ে আসি। এতগুলো কাঠ তো আমি একা বাজারে নিয়ে যেতে পারবো না। কানুর তো এইখানে থাকার কথা, কিন্তু সে কোথায় গেল? তার কুড়ালটা তো এইখানেই আছে। সে মনে হয় আমাকে খোঁজার জন্যই গেছে। যাই দেখি তারে খুঁজে পাই কিনা। তারপর রামু ঘন জঙ্গলের মধ্যে কানুকে খুঁজতে থাকে। অনেকক্ষণ খুঁজেও কানুর সন্ধান পায় না। না, অনেকক্ষণ তো খুঁজলাম, কিন্তু কানুকে তো কোথাও পেলাম না। এ কথা বলার সঙ্গে সঙ্গে গর্তের ভিতর থেকে সেই রাক্ষসটা বেরিয়ে আসে। রাক্ষসটাকে দেখে রামু অনেকটাই ভয় পায়, কিন্তু সে মনের ভিতর সাহস আনে আর সে রাক্ষসটাকে বলে, আরে, কে তুমি? কি চাও? তুমি কি আমার বন্ধু কানুকে মেরেছ? তুমি যদি আমার বন্ধু কানুকে মেরে থাকো, তাহলে বলো, আমি তোমাকে ছাড়ব না। আমি তোমার বন্ধু কানুকে মেরিনি, আর সে তোমার বন্ধু হতে পারে না। সে তোমার বন্ধু নামের কলঙ্ক। আরে কি বলতে চাইছো তুমি? সে কখনোই এমন হতে পারে না। সে খুবই ভালো মনের একজন মানুষ। তোমার বন্ধু খুবই স্বার্থপর একজন মানুষ। আজকে জঙ্গলে আসার সময় তোমার বন্ধু আর তার স্ত্রী তোমাকে ফাঁসানোর প্ল্যান করেছিল, তাই আমি তাকে এই গর্তের ভিতরে পাঠিয়ে দিয়েছি, আর এখন সে রাক্ষসের হাতে বন্দী হয়ে আছে। কিন্তু সে তো আমার সঙ্গে খুবই ভালো ব্যবহার করেছে। তার মানে কানু আমাকে ফাঁসানোর জন্যই এমনটা করেছে। সে তোমাকে ফাঁসানোর জন্যই এমনটা করেছে, আর আমি তাকে স্বর্ণের লোভ দেখিয়ে এই গর্তের ভিতরে পাঠিয়ে দিয়েছি। আমি না জেনে তোমাকে এমনটা বলে ফেলেছি। আজকে তোমার জন্যই আমার জীবনটা বেঁচে গেল। তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ জানানোর দরকার নেই। তুমি অনেক ভালো মনের একজন মানুষ। আসলে আমি অনেক বিপদে আছি। আমাকে একমাত্র তুমি এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে। তুমি কি বলতেছো এইসব? আমি একজন সাধারণ মানুষ, আর তুমি হলে একটা রাক্ষস। আমি তোমাকে কিভাবে সাহায্য করব? আমাকে সেই সাহায্যই করতে পারবে যার মনে কোনো রকমের লোভ নেই, আর সেই মানুষটাই হলো তুমি, কারণ তোমার মনে কোনো লোভ নেই। কিন্তু আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আসলে আমি কোনো রাক্ষস না, আমি হলাম একটা পরী। তার অভিশাপে আমাকে রাক্ষস বানিয়ে দিচ্ছে। আর এই গর্তের ভিতরে একটা স্বর্ণের দেশ আছে, সেইখানে একটা অনেক বড় রাক্ষস আছে। ওই রাক্ষসটাকে মারতে পারলে আমি তার অভিশাপ থেকে মুক্তি পাব। কিন্তু সে তো রাক্ষস, আর আমি হলাম একজন সাধারণ মানুষ। আমি তাকে কিভাবে মারব? তা নিয়ে তুমি চিন্তা করো না। আমার কাছে একটা রকেট আছে, আমি ওই রকেটটা তোমাকে দিচ্ছি। আর রকেট নিয়ে গেলে ওই রাক্ষসের জাদুশক্তি তোমার উপর কাজ করবে না। এই রকেট দিয়ে তাকে আঘাত করলে রাক্ষসটা মরবে না, কারণ রাক্ষসের জীবন একটা স্বর্ণের বাক্সুর ভিতরে আছে। তার জীবনটা নিয়ে তুমি এসে পড়বা, আমি তার জীবন পান করলেই আমি অভিশাপ মুক্ত হয়ে যাব। ঠিক আছে, তাহলে তুমি রকেটটা আমাকে দাও। আমি গর্তের ভিতরে চলে যাচ্ছি। তারপর রাক্ষসের হাত থেকে রকেটটা নিয়ে সে গর্তের ভিতরে চলে যায়।
আরে এইটা কোথায় এসে পড়লাম? ওইখানে একটা দরজার মতন কি যেন দেখা যাচ্ছে, তার ভিতরে গিয়ে দেখি তো রাক্ষসটাকে খুঁজে পাই কিনা। তারপর রামু সেই বড় প্রসাদের ভিতরে যায় আর গিয়ে দেখে ওইখানে তার বন্ধু লোভী কাঠুরে বন্দী হয়ে আছে। রামু, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি লোভে পড়ে এই গর্তের ভিতরে চলে এসেছি। এইখানে থাকা রাক্ষসটা কিন্তু খুবই ভয়ঙ্কর, যে কোনো মুহূর্তে এইখানে আসতে পারে। কানু, আমি ভেবেছিলাম তুই খুবই ভালো মনের একজন মানুষ, তাই জঙ্গলে এসে জানতে পারলাম যে তুই কতটা স্বার্থপর। তবে তুই আমার সঙ্গে এমনটা করেছিস, তাতে কি হয়েছে? আমি তোর সঙ্গে এমনটা করব না। আমি যদি তোর সঙ্গে এমনটা করি, তাতে তোর আর আমার মাঝে পার্থক্য হলো কোথায়? আমি বুঝতে পারিনি। আমি আসলে লোভে পড়ে তোর সঙ্গে এমনটা করেছি। আমাকে ক্ষমা করে দে কানু। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওইখানে সেই রাক্ষসটা চলে আসে। রাক্ষসটাকে দেখে রামু একটুও ভয় পায় না। আমি আরও একজন মানুষ পেয়ে গেলাম। পূর্ণিমার রাতে আমি তোদেরকে খেয়ে আরও শক্তিশালী হয়ে যাব। তোর স্বপ্ন আজ থেকেই ভেঙে যাবে। তুই আজকেই একটা মরা লাশ হয়ে যাবি। আরে, তোর তো দেখছি অনেক সাহস। তোকে এক্ষুনি আমি এই গর্তের ভিতরে বন্দি করে রাখব। এই কথা বলে রাক্ষস তার জাদু শক্তি রামুর ওপর প্রয়োগ করে, কিন্তু রাক্ষসের জাদু শক্তি কোনো কাজ করে না। আরে, আমার জাদু শক্তি তার উপরে কাজ করতেছে না কেন? তোর জাদু শক্তি আমার ওপর কোনো কাজ করবে না। এবার তোর মরার পালা। এই কথা বলে রামু সেই বাক্সটা খুঁজতে থাকে। এই তো বাক্স পেয়ে গেছি। এবার এর ভিতর থেকে রাক্ষসের জীবনটা নিয়ে আমি চলে যাব। তখন রামু বাক্সর ভিতর থেকে জীবনটা নিয়ে যখনই রাক্ষসের সামনে চলে যায়, তখন রাক্ষস থর থর করে কাঁপতে থাকে আর ওইখানেই পড়ে যায়। আর রামু কানুকে ওইখান থেকে উদ্ধার করে গুহার বাইরে চলে আসে। এই নাও, ওই রাক্ষসটাকে মেরে তার জীবন নিয়ে এসেছি। এবার তুমি এই জীবন পান করে অভিশাপ মুক্ত হয়ে যাও। তারপর রাক্ষসের জীবন পান করে অভিশাপ মুক্তি হয়ে যায় আর আগের রূপে ফিরে আসে। তোমাকে যে আমি কি দিয়ে ধন্যবাদ জানাবো তা বলার মতো ভাষা নেই আমার কাছে। ধন্যবাদ জানানোর কোনো দরকার নেই। এবার আমি চললাম। দাঁড়াও, যাবার আগে তোমাকে আমি একটা স্বর্ণের কলসি দিচ্ছি। এই কলসির কাছে তুমি যত সোনা চাবে তোমাকে ততই সোনা দেবে। এই কলসিটা নিয়ে তুমি বাড়ি চলে যায়। তারপর সে স্বর্ণের কলসটা নিয়ে বাড়ি চলে যায়।